শখ হাতের প্লেটে রেখে দরজা আটকে শীতলের ফোলা মুখটা তুলে ব্যতিব্যস্ত হয়ে বলল, কি হয়েছে সোনা? এইভাবে কেঁদেছিস কেন তুই? খুব বেশি পেট ব্যথা করছে? মেডিসিন খাসনি? আমুকে ডাকবো? যাবি ডাক্তারের কাছে? শীতল নতমস্তকে না বোধক মাথা নাড়ালো। এরপর শুকনো ঢোক গিলে অশ্রু ভরা চোখ তুলে ফোঁপাতে ফোঁপাতে বলল, সরি আপু, আমার জন্য তোমাদেরকেও নোংরা কথা শুনতে হয়েছে। শীতলের কথার আগামাথা কিছুই বুঝল না সখার স্বর্ণ। কে নোংরা কথা বলেছে তাদের? কই, এসব কিছুই তো জানে না তারা। স্বর্ণ এবার বোনের পাশে বসল। পুরো ঘটনা জানতে মিহি কণ্ঠে জিজ্ঞাসা করল, কে নোংরা কথা বলেছে আমাদের? কার কথা বলছিস তুই? শীতলের কান্নার বেগ বাড়ল। সে হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে তাদেরকে পুরো ঘটনা জানালো। বোনের বোকামির কথা শুনে স্বর্ণ দুম করে এক ঘা বসিয়ে দিল শীতলের পিঠে। শখ স্বর্ণকে ধমকে থামিয়ে শীতলকে পানি খাওয়ালো। তারপর শীতলের আওলা ঝাওলা চুলগুলো এক হাতে গুছিয়ে দিতে দিতে বলল, কবে বুঝতে শিখবি শীতল? কবে বুদ্বুদ্ধি হবে তোর? সায়ন ভাইয়া রাজনীতিতে ঢোকার পর থেকে আমরা তিন বোন অনেকের টার্গেট। কারণ আমরা চৌধুরী নিবাসের সম্মান এবং বাবা ও ভাইদের দুর্বলতাও বটে। তারা চৌধুরীদের ক্ষমতার সঙ্গে পেরে উঠতে না পেরে চৌধুরী নিবাসের মেয়েদের চরিত্রে দাগ লাগানোর উপায় খুঁজে বেড়ায়। মুখিয়ে থাকে কিভাবে আমাদের হেনস্থা করা যায়। তুই এই কাজটা ঠিক করিসনি সোনা। শখের কথা শুনে শীতল ফোঁপাতে ফোঁপাতে বলল, তাহলে সায়ন ভাইয়া কিছু বলল না কেন আমাকে? সব সময় শুদ্ধ ভাই কেন মারে বকে? সায়ন ভাইয়ের রাজনীতির ঝামেলা সায়ন ভাই নিজে সমাধান করবে। এর মধ্যে শুদ্ধ ভাইকে নাক গলাতে কে বলেছে? সায়ন ভাই কিছু বলল না, অথচ শুদ্ধ ভাই চেলা কাঠ দিয়ে কত মারল, ফোনটা ভেঙে ফেলল। কেন? আমাকে একটু বুঝিয়ে বললে হতো না? আমি কি লোকগুলো লোকগুলোকে বলেছিলাম নোংরা কথা বলতে, নাকি জানতাম সামান্য ব্যাপারটাকেও এত বড় করে দেখা হবে? তারা বললে আমি কি করব? কি করার আছে আমার? শুদ্ধ ভাইয়া বারবার আমাদের সাবধান করে, কথার ইঙ্গিতে বোঝায় ভুল পথে পা না বাড়াতে, হড়বড় করে কোনো সিদ্ধান্ত না নিতে। আমরা সবাই শুনলেও তুই তো শুনিস না, বরং যেটা বারণ করা হয় জোর করে করিস। শীতলের অবুঝ মন ভার হলো। অভিমানে সব রাগ গিয়ে পড়ল শুদ্ধর উপরে। নিজের করা ভুলের কথা ভুলে শুদ্ধর দিকে অভিযোগ তুলল সে। বেশ করি, উনি কি ভালো করে কথা বলতে জানে? বলেছে কখনো? আমাদের তিন বোনকে সবসময় ধমকের উপরে রাখে। সামান্য কারণে কেন ধমকাবে? কেন মারবে? সায়ন ভাই তো করে না, তাহলে সব সমস্যা ওনার কেন? তার কথার জবাব দিল স্বর্ণ। সে বোনকে বুঝিয়ে বলতে নরম সুরে বলল, শুদ্ধ ভাইয়া শাসন করে বলেই সায়ন ভাইয়া আমাদেরকে ছাড় দেয়। যেদিন শুদ্ধ ভাইয়া শাসন করা ছেড়ে দেবে, সেই দিন দেখবি সায়ন ভাই আমাদেরকে শাসন করবে। এক ভাই শাসন করে বলেই আর একজন ছাড় দেয়, যাতে আমরা মানসিকভাবে ভেঙে না পড়ি। এখন কথা হচ্ছে, শান্ত হ তুই, কিছু খা। সারাদিন না খেয়ে তোর মাথা আউলিয়ে গেছে। শীতল না করার আগে শখতার মুখে খাবার পুরে দিল। মুখে খাবার পড়তেই পেট চনমনিয়ে ওঠে, জানান দিল ভীষণ ক্ষুধার্ত সে। কথা না বাড়িয়ে কয়েক লোকমা খেয়ে
শীতল শখকে বলল, আপু, কি কি করব এখন? ভুলটা তো শুধরাতে হবে। আগে শুদ্ধ ভাইয়াকে গিয়ে সরি বলবি, তারপর বলবি জীবনেও আর এসব টিকটক ফিকটক করবি না। ভাইয়া যেন তোর টিকটক আইডিটা ডিলিট করে দেয়, আর এসব যেন আর না ছড়ায় সেই ব্যবস্থা করে। হুম। মন খারাপ করিস না সোনা, এইসব টিকটক ভালো কাজ নয়। টিকটক থেকে মানুষ বিপথে চলে যায়। ভিউ ফ্যান ফলোয়ার বাড়ানোর নেশায় মার্জিত রুচি হারিয়ে ফেলে। আবেদনময়ী পোশাকে নিজেদের মোড়াতে মোড়াতে নিজেদের সস্তা বানিয়ে ফেলে। শুদ্ধ ভাইয়া আমাদেরকে হিজাব ছাড়া বাইরে যেতে নিষেধ করেছে, আর তুই চুল ছেড়ে টিকটক করিস? মাথা ঠান্ডা কর। তুই একটাবার ভেবে দেখ, ভাইয়ার রাগটাও অযৌক্তিক নয়। কারণ ভাইয়া আমাদের ভালোর জন্য শাসন করে, বকাঝকা করে। কিন্তু কিন্তু সরি বলতে গেলে যদি আমার মারে? মারুক, বকুক, মনে রাখবি আমাদের ভাইরা আমাদের ছায়া। ভালোর জন্যই তারা আমাদেরকে বকে মারে। হুম। তাহলে কি এখনই সরি বলতে যাব? ভাইয়া বাসায় নেই, খেয়ে উঠে কোথায় যেন বের হলো। কালকে যা বলার বলিস, এখন ঘুমা। এ কথা বলে শীতলকে খাইয়ে দিয়ে সখার স্বর্ণ চলে গেল। শীতল মুখ ধুয়ে এসে শুদ্ধর রুমের দরজায় অবধি ঘুরে এলো। সত্যি সত্যি শুদ্ধ নেই। সায়নের রুমেও দরজা বন্ধ। তাই ফিরে এসে শুয়ে অনেক কথা সাজালো। ভেবে নিল আগামীকাল শুদ্ধকে কিভাবে সরি বলবে। এসব ভাবতে ভাবতেই চোখের পাতা ভার হয়ে এলে সেও বিনা বিঘ্নে ঘুমে তলিয়ে গেল। পরের দিন সকাল থেকে শুরু হলো অত্যন্ত ব্যস্ততা নিয়ে। সকলের হাতে কাজ। আগের দিনের কথা ভুলে শীতলের সকালটা শুরু হলো চমৎকারভাবে। চেনা জানা মানুষদের সঙ্গে দেখা হলো, কথা হলো। দুপুরের আগে এতিমখানায় খাবার পাঠিয়ে দেওয়া হলো পোশাক। দুপুর 12টার পর দলে দলে মানুষ এসে খেয়ে যাচ্ছে। বাগানের এক প্রান্তে মানুষ খাচ্ছে, অন্য প্রান্তে রান্না হচ্ছে। চৌধুরীরা ব্যস্ত হাতে মেহমান আপ্যায়ন করছে। শারাফত, সাফওয়ান, শাহাদাত, শুদ্ধ, শাম্য সৃজনের পরনে ধবধবে সাদা পাজামা পাঞ্জাবি। এত মানুষের ভিড়ে তারাই যেন জ্বলজ্বল করছে। সায়ন নিচে নামেনি, কারণ তার হাত পায়ের ব্যান্ডেজ খোলা হয়নি। ব্যান্ডেজ দেখে অনেকের প্রশ্নের মুখে পড়তে হতে পারে ভেবে ইচ্ছে করে নামেনি। কেউ জোরও করেনি। সকাল থেকে শীতল শুদ্ধকে খেয়াল করছে। কিছুক্ষণ আগে শুদ্ধ ফোনে কথা বলতে বলতে রুমে ঢুকেছে ফ্রেশ হতে। সে বন্দির উৎসাহে শুদ্ধর রুমের দরজায় নক করল। ভেতর থেকে শুদ্ধ চেঁচিয়ে বলল, কে? "আ- আমি শীতল, ভেতর আসবো ভাইয়া?" না। শীতল ঘাড় ঘুরিয়ে অদূরে দাঁড়িয়ে থাকা বন্দির দিকে অসহায় চোখে তাকালো। মুখের উপর না বলে দিলে কিভাবে যাবে ভেতরে? জোর করে গেলে যদি আবার রেগে যায়? শখ দূরে দাঁড়িয়ে ইশারায় বোঝালো আবার নক করতে, সরি বলতে। শীতল তাই করলো। তবে ভেতর থেকে সাড়া শব্দ না পেয়ে আবার বলল, একটু কথা বলার ছিল ভাইয়া, আসে না একটু, প্লিজ। শুদ্ধ এবার কথাও বলল না, সাড়াও দিল না। তবে সায়ন তার রুমে থেকে চেঁচিয়ে বলল, শীতল, এদিকে আয়। সায়নের ডাকে শীতল শুদ্ধর বন্ধ রুমের দিকে একবার তাকিয়ে সায়নের রুমে গেল। মুখ গোমড়া করে বসলো বিছানার এক কোণে।
সায়ন ফোনটা রেখে বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। এরপর ধীরে সুস্থে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এত হাঁকডাক কিসের? পাগলাটাকে আবার খেপিয়েছিস? কেউ ভুল করলে তাকে সরি বলার সুযোগ দিতে হয়। আমি আমার ভুল বুঝতে পেরেছি ভাইয়া। জীবনেও আর এমন বোকামি করব না। আমি আমার টিকটক অ্যাকাউন্টটা ডিলিট করতে চাই। কিভাবে করব ভাইয়া? ভেবে বল, পরে আবার কান্নাকাটি করবি না তো? না, ভেবেই বলছি। ঠিক আছে, চিল থাক, কাজ হয়ে যাবে। তবে মনে রাখিস, আমাদের দুই ভাইকে ছাপিয়ে তোরা বোনরা কেউ কিছু করতে পারবি না। আর কেন পারবি না বলতো? কারণ আমাদের দৃষ্টি সব সময় তোদের দিকে থাকে। তাই বলছি, যা করেছিস করেছিস, এসব আর মাথাতেও আনিস না। ছোট বলে একবার মাফ করে করা যায়, বারবার না। আর হবে না ভাইয়া। গুড। আর এসব নিয়ে মাথা খারাপ করতে থাকতে যেন না দেখি। আমরা আছি। এই কথা শুনে শীতল মিষ্টি করে হাসল। এতক্ষণে বুকের ভারটা যেন কমে আসলো। শান্তি লাগছে এখন। একজনকে বলে তো ঝামেলা মেটানো গেল, আর একজনকে না হয় পরে সামলানো যাবে। এই কথা ভেবে সে সায়নের রুম থেকে বেরিয়ে বোনদের সঙ্গে তাদের রুমে গেল। তিনজনে গাল গল্পে মেতে উঠল। কি নিয়ে একযোগে হাসল। নিচে অনেক মানুষ, তাই কেউই আর নিচে না গিয়ে মুভি দেখতে বসলো। মুভি দেখতে দেখতে অনেকটা সময় পার করে সন্ধ্যার আজানের পর তিনজনে একসাথে নিচে নামলো। খাওয়া এবং খাওয়ানোর পর্ব শেষ। অনেক মেহমান চলেও গেছে। যারা আছে কাল সকালে চলে যাবে। সিতারা বেগম ব্যস্ত হাতে খাবার প্যাক করছে দেখে শীতল রান্নাঘরের দিকে পা বাড়ালো। জিজ্ঞাসা করলো, এগুলো কাকে পাঠাবে বড় মা? শুধু চলে যাবে, তাই দিয়ে দিচ্ছি। আজই? হ্যাঁ, ল্যাবে নাকি জরুরি কাজ পড়ে গেছে। এই কথা বলতে বলতে তড়িঘড়ি করে শুদ্ধ নেমে গেল। বাবা চাচার থেকে বিদায় নিয়ে মায়ের কাছে আসতেই শীতলের সঙ্গে চোখাচোখি হলো। সে দ্রুত চোখ সরিয়ে মাকে বলল, সারাদিন কাজ করেও কাজ শেষ হচ্ছে না তোমার? বললাম না একটু রেস্ট নিতে? এই তো হয়ে গেছে, এখনই যাচ্ছি বাবা। সবাইকে নিয়ে সাবধানে থেকো, বের হচ্ছি আমি। এই কথা বলে সীতারা চৌধুরী শুদ্ধর দিকে একটা ব্যাগ এগিয়ে দিল। এসব দিতে না করার পরও দিয়েছে দেখে খুব বিরক্ত হলো। ছেলের বিরক্ত মাখার মুখ দেখে সীতারা চৌধুরী তার মাথায় পিঠে স্নেহের হাত বুলিয়ে বলল, এবার তাড়াতাড়ি আসিস আব্বা। গেলে তো বাড়ি আসার কথা মনে থাকে না। আর বেশি কিছু দিইনি তো। তিন পাগলের জন্য অল্প একটু খাবার দিয়েছি, ওরা তো এলো না তাই। শুদ্ধ কথা বাড়ালো না। সময় দেখে ব্যাগটা নিয়ে ভাই বোনদের উদ্দেশ্য করে বলল, আমার রুমে গিফট বক্স আছে, যার যারটা নিয়ে নিস। আমার কানে যেন কারোর নামে অভিযোগ না আসে। এ কথা বলতে বলতে সে বাসা থেকে বেরিয়ে গেল। গিফটটার কথা শুনে সাম্য, সৃজন, শীতল, শখ আর স্বর্ণ একে অপরের মুখ চাওয়াচাই করে ছুটতে শুরু করলো। বড়রা সাবধান করলেও শুনল না। হুড়মুড় করে সিঁড়ি বেয়ে উঠে গেল শুদ্ধর রুমে। শুদ্ধর রুমের সেন্টার টেবিলের উপর যার যার নামে গিফট বক্স রাখা। সৃজন, সাম্য, শখ, স্বর্ণ যার যার নামের গিফট বক্স তুলে নিল। শীতলের নামের কোনো গিফট বক্স নেই দেখে খুব অবাক হলো সকলে। কোনোবার এমনটা তো হয় না। তবে
শীতল কথা বাড়ালো না, শুধু মন খারাপ করে নিজের রুমের দিকে হাঁটা ধরল। হঠাৎ পেছন থেকে কারো কথা শুনে ঘুরে তাকালো শখ। লম্বা চওড়া শ্যামবর্ণের এক যুবক হাসি মুখে তাকিয়ে আছে তার দিকে। শাহরিয়ার ভাই বলাই বুঝল কথাটা তাকে জিজ্ঞাসা করা হয়েছে, কারণ সায়নের নাম শাহরিয়ার। তবে এই ছেলেকে চেনে না সে, কখনো দেখেছে বলেও মনে হচ্ছে না। হবে হয়তো পার্টির লোক, কোনো প্রয়োজনে সায়নকে বাড়িতে খুঁজতে এসেছে। লোকটা জবাবের আশায় মুখের দিকে তাকিয়ে আছে দেখে সে ছোট্ট করে জবাব দিল, জি, ভাইয়া বাসাতেই আছে। ডেকে দেওয়া যাবে? কথা ছিল, বলবেন মন্টি এসেছে। নামটা শুনে কেন জানি শখের হাসি পেল। মস্তিষ্কে ধাক্কা দিল মাউন্টেন ডিও। মাউন্টেন থেকে মন্টি, এত সুন্দর ছেলের সঙ্গে নামটা বড্ড বেশই বেমানান লাগলো। কারো নাম নিয়ে কটু কথা বলা ঠিক না, এগুলো বাজে অভ্যাস। তাই সে মনকে ধমকে সম্মতিসূচক মাথা নাড়িয়ে ভেতরে চলে গেল। এদিকে ক্লাসের সময় হয়ে যাচ্ছে, প্রথম ক্লাসটা ধরতে পারবে কিনা কে জানে। সে দ্রুত পায়ে দোতলায় উঠে শানের রুমের দরজা নক করলো। ভাইয়া, ভাইয়া, শুনতে পাচ্ছ? এই ভাইয়া, তোমার সঙ্গে মন্টি নামের একজন দেখা করতে এসেছে। ঘুমে কাতর সায়নের কোনো হুঁশ নেই। কড়া মেডিসিনের প্রভাবে গভীর ঘুমে তলিয়ে আছে। এদিকে শখ এক নাগাড়ে নক করেই যাচ্ছে। এই জন্যই সায়নকে ডাকতে আসতে চায় না। ডেকে ডেকে গলা শুকিয়ে মরুভূমি হয়ে যায়, তবুও সায়নের কানে ডাক পৌঁছায় না। শুদ্ধর ঘুম খুব পাতলা, একেবারের বেশি দুবার ডাকলেই উঠে যায়। আর সায়ন মহিষ টাইপের, ঘুমালে দিন দুনিয়া ভুলে যায়। সকালবেলা হুট করে কারো রুমে প্রবেশ করাও উচিত না, তাই আবার ডাকলো। বেশ কয়েকবার ডাকার পর সায়ন ঘুম ঘুম চোখে ভেজানো দরজা থেকে একবার তাকে ভেতরে ঢোকার অনুমতি দিল। শখ রুমে ঢুকতে ঢুকতে হাত ঘড়ির দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে বলল, ভাইয়া তুমি নিচে যাবে নাকি ওনাকে উপরে আসতে বলবো? কার কথা বলছিস? মন্টি নামের একজন তোমার সঙ্গে দেখা করতে এসেছে, বাগানে দাঁড়িয়ে আছে। মন্টিকে চিনলাম না তো। আমিও চিনি না, কখনো দেখিও নি। হবে হয়তো তোমার পার্টির লোক, তুমি বলে উপরে পাঠাবো। আচ্ছা পাঠিয়ে দে। তা কোথাও বের হচ্ছিস নাকি তুই? হুম, ক্লাস আছে আমার। ফিরবি কখন? ক্লাস শেষ করে ল্যাবে যাব, দেরি হতে পারে। শীতল স্বর্ণের ক্লাস নেই, যাবে না ওরা? যাবে, রেডি হচ্ছে। আমি আসি ভাইয়া, খুব লেট করে ফেলেছি আজ। আচ্ছা যা। শখ ব্যস্ত পায়ে যাওয়ার জন্য ঘুরতেই সায়ন তাকে পুনরায় ডেকে উঠল। এই শোন, টাকা নিয়ে যা, বাইরে কখন কি দরকার হয় বলা যায় না। এই কথা বলে সায়ন 1,000 টাকার নোট এগিয়ে দিল। সে ভাইয়ের থেকে টাকা নিয়ে মিষ্টি করে হেসে বেরিয়ে গেল। বের হতে হতে শীতল স্বর্ণও রেডি হয়ে রুম থেকে বের হলো। 3 বোন একসঙ্গে যাবে, ভিন্ন সময় ক্লাস থাকলেও আজ যাচ্ছে একসঙ্গে। শীতল শখের হাতে কলেজ ব্যাগ ধরিয়ে দিয়ে বুকের ভি বেল্ট ঠিক করতে করতে দৌড়ে সিঁড়ি দিয়ে নামলো। গলা ফাটিয়ে আম্মু আম্মু করে ডাকতে ডাকতে রান্নাঘরে এসে পৌঁছালো। মায়ের কাছে ঘ্যান ঘ্যান করে ফুচকা খাওয়ার টাকা হাতিয়ে বড় মাকে বলল, ও বড় মা, আর 20 টাকা খুচরা থাকলে দাও না। কচকচে 100 টাকার নোট দেওয়া পরেও মেয়ের কথা শুনে শিমিন চৌধুরী কিছু বলার আগেই সীতারা থামিয়ে দিলেন।
কিছুক্ষণ আগে ডিমেনে ভাঙতি টাকা থেকে 50 টাকার নোট বের করে তার হাতে ধরিয়ে তাড়া দিয়ে বললেন, ধর ধর, শখরা চলে যাচ্ছে, তাড়াতাড়ি যা। এই, তোরা সাবধানে যাস কিন্তু। মায়ের বকুনি থেকে বাঁচতে শীতলও টাকা নিয়ে ছুটল শখের পিছু পিছু। দৌড়ে এসে ব্যাগটা কাঁধে তুলে নিয়ে বেরিয়ে পড়ল তিনজন। স্বর্ণ বিরক্ত মুখে শীতলের দিকে একবার দেখে দ্রুত পা চালানোর তাগাদা দিল। তাড়াহুড়োর সময় রিকশাও পাওয়া যায় না, আজ পাবে নাকি কে জানে। একদিকে লেট করলে সব দিকেই এমন হয়। মন্টি নামের ছেলেটা তখনও দাঁড়িয়েছিল বাগানের দিকটায়, সম্ভবত ফোনে কথা বলছিল। তাদেরকে দেখে কান থেকে ফোন সরিয়ে ঘুরে তাকালো। শখ এক নজর তাকিয়ে দৃষ্টি সরিয়ে পা বাড়াতেই পেছন থেকে শুনতে পেল সীতারা চৌধুরী মন্টির উদ্দেশ্যে বললেন, এসো বাবা, ভেতরে এসো, সায়ন তোমাকে রুমে ডাকছে। ওনার কথা শুনে মন্টি সীতারা চৌধুরী পেছন পেছন বাড়ির দিকে পা বাড়ালেও তার নজর ছিল চৌধুরী বাড়ির মেয়েদের দিকে। তিনটি পুতুল যেন চোখের সামনে। ছোটটা কি একটু বেশি সুন্দর নাকি? নাম কি তার? কোন ক্লাসে পড়ে? স্কুলের গণ্ডি পেরিয়েছে তো? চৌধুরী নিবাসের মেয়েরা দেখতে এত সুন্দরী জানতো না সে। এই জন্যই কি তার বাবা তাকে বলেছিল? তাই নাকি? এত সাহস তাদের! হুম। আর তাদের বিশেষত্ব হলো তারা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তুমি কিন্তু বেশি বেশি বলছো বাবা। কই, তাদের নামে এমন কিছু শুনিনি কখনো।